বহুমুখী প্রতিভার বিচিত্র দ্যুতি ললাটে ধারণ করে বিদ্রোহের বিনায় ঝংকার তুলে বাংলা সাহিত্য আকাশে যে কবি সহসা আবির্ভূত হয়েছিলেন তিনি হলেন আমাদের বিদ্রোহী কবি, মানবতার কবি, সাম্যের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। 1999 সালের এমনই একদিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। আজ তার জন্মবার্ষিকীতে ওনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করার জন্য আজকে আপনাদের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আজকে আলাপনে আপনাদের মধ্যে আমি রয়েছি দীপান্বিতা। আমার সাথে আছেন স্টুডিওতে উপস্থিত রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সর্বাণী দাস দত্ত। নমস্কার দিদি, তোমাকে কেমন আছো বলো? খুব ভালো। আজকে নজরুলের জন্মবার্ষিকী, যেখানে তোমাকে আমরা এখানে পেয়েছি। তো নজরুল সম্পর্কে প্রথমে, নজরুল মানেই তো আমরা জানি বিদ্রোহের কবি, তৎসঙ্গে প্রেমের কবি, সাম্যের কবি, নারীদের বিশেষ করে নিপীড়ন নিয়ে উনি বহুবার লিখে গেছেন। একদম। তো সে বিষয়ে নজরুল সম্পর্কে প্রথম দু এক কথা শুনব। দেখো, নজরুল সম্পর্কে দু এক কথা বলাটা খুব কঠিন। একদম। কারণ বিশাল সমুদ্র থেকে আমরা যেভাবে একটা গণ্ডূর জল তুলে আনি, আজকে এই মুহূর্তে নজরুল সম্পর্কে বলতে গেলে ঠিক এমনই শোনাবে। কারণ নজরুল মানে তো একটা নিজেই একটা বিশাল বড় ইনস্টিটিউট বলা যায়। একদম। ইনি একাধারে কবি, একাধারে সঙ্গীত রচনা করেছেন, সুর করেছেন, নাটক লিখেছেন, বিভিন্ন প্রবন্ধ লিখেছেন, উপন্যাস লিখেছেন। মানে বহুমুখী প্রতিভা যাকে বলে নজরুল হচ্ছে ঠিক তাই। এটা গেল ওনার একটা দিক। আর ওনাকে যদি আমি মানুষ হিসেবে দেখি, উনি ছিলেন, আমি কখনো ওনাকে মনে হয় যে উনি প্রেমের জন্য পৃথিবীতে এসেছেন। আবার তুমি বলতে পারো উনি বিদ্রোহ সবার মধ্যে আগুন ছড়িয়ে দেওয়ার জন্য তিনি এসেছেন। তিনি প্রতিবাদ করতে এসেছেন। তিনি সত্যকে, মানে যেটা সত্য সেই সত্যকে সাধন করার জন্য তিনি এসেছেন। একদম। তো এক কথায় বলতে গেলে যা বলতে হয়, উনি হচ্ছেন বিশাল এক ইনস্টিটিউট। আর সেই বিশাল ইনস্টিটিউটের যে স্রষ্টা, সেটাই উনি নিজে, নজরুল। একদম তাই। মানব দরদী কবি, মানুষকে নিয়ে যিনি একেবারে সবকিছু সৃষ্টি বলা যেতে পারে, ওনার লেখনীতে, প্রত্যেকটা লেখনীতে তা পরিস্ফুট। আমরা মানে ওনার অনেক কি বলবো, সাহিত্য বলি বা ওনার লেখায় বলি বা ওনার দৈনন্দিন জীবনে, ওনার ব্যক্তিগত জীবনে উনি কিন্তু ভীষণ দুঃখের মধ্যে দিয়ে কাটিয়েছেন। ওনাকে তার জন্য দুঃখমিয়া হিসাবেও আমরা ছোটবেলায় ওনার নাম ছিল দুঃখমিয়া। কারণ কি, উনি এত কষ্ট সহিষ্ণু করে লড়াই করে বড় হয়েছেন, দুঃখটাকে ভীষণ কাছ থেকে দেখেছেন। যার জন্য মানে উনি অন্যের দুঃখটা মানে একদমই দেখতে পারতেন না। নিজে দুঃখ সহ্য করে সেটা দিয়ে যদি অন্যের মুখে একটু হাসি ফোটানো যায়, অন্যকে একটু আনন্দ দেওয়া যায়, উনি সেটাই করতেন। তো নজরুলের জন্মবার্ষিকীতে যেহেতু আমরা এখানে একত্রিত হয়েছি, নজরুল সম্পর্কে কিছু একটা শুনবো। আচ্ছা, আমি প্রথমেই স্যান্দন টিভিকে আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে আমাকে আমন্ত্রণ করার জন্য। এত সুন্দর, মানে আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য প্রতি বছর, যে প্রত্যেক সময়ই আমরা নজরুলেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করি, গান গাই, কিন্তু আজকের এই বিশেষ দিনটির মাহাত্ম্যই অন্যরকম। একদম তাই না? তো সেটাই বলবো। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। একদম। আচ্ছা, নজরুলকে নিয়ে মানে গান তো অবশ্যই শোনাবো। তো সেক্ষেত্রে আমার একটা ছোট্ট করে একটা গীতি গ্রন্থনা আছে, সেখানে নজরুলকে নিয়ে একটু কথা, তার সাথে ওনার কিছু গান নিয়ে একটা ছোট্ট সৃষ্টি রয়েছে। সেটা রচনা করেছেন কিঙ্কর নারায়ণ দত্ত। তো আমি শুরু করছি ওটা দিয়েই। একদম। সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছ
ছিলে সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগে কুম কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে আমারে ছুঁইয়াছিলে। কবির কবিতা যখন হয়ে ওঠে গান, কবি যখন সকণ্ঠে প্রকাশ করেন তার গায়কী, এক অপরূপ মেলবন্ধনে আবিষ্ট হওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। মনন, চিন্তন ও চেতনাকে ছাপিয়ে হৃদয়ে স্থান করে নেয় সেই সঙ্গীত। আমাদের প্রাণের কবি নজরুল তার সঙ্গীতে আমাদের নিজেদের মনের সব না বলা কথাগুলোকে বলে গেছেন। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি। বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তর জামি। সঙ্গীতের ভাষা হৃদয়ের কাছে থেকে যায় চিরদিন। যখন তা একান্তই হৃদয়ের ভাষা হয়ে ওঠে, সবার কাছে গান গাইতে গাইতে আবেগতাড়িত মৌন প্রাণের ভাষায় যেন খুঁজে পায় নিজের একান্তে। নিজের অন্তরের কথা অন্তর্যামীর কাছেই যেন নিবেদন হয়ে যায় এই গানে গানে। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনাই। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনাই। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার পিয়াসে বাসনায় আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনাই। চোখ বন্ধ করলেই যাকে দেখি, সে যে রয়েছে একান্ত নিজের মাঝারে, অন্তরে, অনুভবে, চিন্তনে। আবার তাকেই খুঁজতে থাকি দু চোখ মেলে, যে জড়িয়ে রয়েছে প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে, সারা জীবন ভর খুঁজতে খুঁজতে থাকি। তাকে কাছে পেয়েও তাকে ছুঁয়ে থাকি, কিন্তু সে যে থাকে একেবারেই অধরা। অঞ্জলি লহ মোর প্রদীপ শিখা সম, কাঁপিছে প্রাণ মম। প্রদীপ শিখা সম, কাঁপিছে প্রাণ মম।
তোমার সুন্দর বন্দেতে সঙ্গীতে অঞ্জলি লহ মোর, সঙ্গীতে অঞ্জলি লহ মোর। সৃষ্টিকে ছাড়া স্রষ্টার পরিচয় বৃথা। কবিতা তৈরি করে কবিকে, সঙ্গীত পরিচয় বহন করে সঙ্গীত স্রষ্টার। ধন্য মানুষ তারাই যারা নজরুল সৃষ্টির কাছাকাছি এসেছেন। বহুমুখী ভাবনায় সমৃদ্ধ এ সঙ্গীত ভাণ্ডার আমাদের জাতীয় সম্পদ। স্রষ্টা তাই সঙ্গীতেই মনের আকৃতি প্রদান করেছেন, তা যেন সবার মনের কথা। স্রষ্টা থাকুক বা নাই থাকুক, থেকে যায় তারই সৃষ্টি। তাই তো কবির গানে প্রকাশ পায় বারবার, আমায় নহে গো ভালোবাসো, তুমি ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। অসংখ্য, খুবই সুন্দর উপস্থাপনা, খুব ভালো লেগেছে। আমরা জানি, সকলেই জানি যে কাজী নজরুল ইসলামের যে গানগুলো মুক্তিযুদ্ধে দেশপ্রেমিকের মনে উৎসাহ জুগিয়েছিল। কবির কাছে আমরা ওনার সমর সঙ্গীতের জন্য ঋণী। একদম। ওনাকে জাতীয় কবি হিসেবে আমরা অভিহিত করতে পেরে সত্যি ধন্য হয়েছি। ওনার দেশাত্মবোধক যে গানগুলো, সেগুলো সত্যি এখনো আমাদের মনে কাঁটা দিয়ে ওঠে। একদম। সে দেশাত্মবোধক একটা গান শুনবো তোমার কাছ থেকে। একদম শোনাবো। আসলে কবি সমস্ত দিকেই উনি বিচরণ করেছেন। ওনার গানের মধ্যে আমরা যেমন দেশাত্মবোধক পাই, কাব্যগীতি পাই, গজল পাই, প্রকৃতির গান পাই, সেখানে বিরহের গান পাই, প্রেমের গান পাই, মানে সমস্ত দিকেই কবির বিচরণ ছিল। একদম, যেটা শুরুতেও বললাম। তো এই মুহূর্তে দেশাত্মবোধক শোনাতে বলছো, আমি নিশ্চয়ই সেটাই শোনাচ্ছি। পার্থ সারথি, হে পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, চিত্তের অবসাদ দূর করো করো দূর, চিত্তের অবসাদ দূর করো করো দূর, ভয় ভীত জনে করো হে নিঃশঙ্ক। পার্থ সারথি, জড়তাও দন্য হানো হানো, গীতার মন্ত্রে জীবন দান। ভোলাও ভোলাও মৃত্যু
মৃত্যু আতঙ্ক ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক পার্থ সারথি হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ হে পার্থ সারথি। সত্যি ওনার এখনো গানগুলো আমরা যখন শুনি, এখন নিত্য নতুন অনেক গানই বেরিয়েছে, কিন্তু নজরুলের এই গানগুলো দেশাত্মবোধক বিশেষ করে যে গানগুলো, সেগুলো একেবারে মনের কাছে। একদম। আসলে কি জানো তো, নজরুলের অসংখ্য গান বিভিন্ন সুরারোপে সুরারোপিত হয়েছে, বিভিন্ন সময় রেকর্ড হয়েছে, কিন্তু সেটা নিয়েও মানে এই যে কিছু কিছু দেশাত্মবোধকের সুর আমাদের গায়ে কাটা দেয়, এই মুহূর্তে আমরা দেশাত্মবোধে জাগরিত হই, আর এই সুরগুলো আমাদের মধ্যে একটা অন্য রকম কি বলবো, দেশভক্তি বলি, দেশপ্রেম বলি, বা উন্মাদনা বলি, দেশমাতৃকার প্রতি ভালোবাসা বলি, সেটাকেই জাগিয়ে দেয়। মানবদরদী নজরুল এখনকার যে প্রজন্ম, সেই নজরুল সম্পর্কে কতটুকু জানে বলে মনে হচ্ছে? দেখো, এটা কিন্তু ভীষণ একটা শক্ত প্রশ্ন। এখনকার প্রজন্ম নজরুল সম্পর্কে কতটা জানে সেটা একটু বলা মুশকিল, কারণ এখনকার ম্যাক্সিমাম স্কুলগুলো হয়ে গেছে ধরো ইংরেজি মাধ্যম। আগে আমরা বাংলা মাধ্যমে পড়াশুনো করেছি, একটা সময় ছিল ইংরেজি মাধ্যম খুব একটা বেশি ছিল না, হয়তো একটা বা দুটো ছিল, একটাই ছিল। আমাদের সময়ে সারা ত্রিপুরা রাজ্যে তখন শুধু শিশুবিহার ছিল আমরা যখন পড়াশুনো করেছি। তো এখন কি হয়েছে, মাধ্যমগুলো ইংরেজিতে হয়ে যাওয়াতে বাংলার মানে পড়াটা, সাহিত্য পড়াটা ছেলে মেয়েদের অনেকটাই কমে গেছে, আগ্রহটা কমে গেছে। ওদের পড়ার যে কি বলবো, সুযোগ বলবো না, যেমন সিলেবাস আগে যেমন কি আমাদের ইতিহাসে আমরা পড়েছি দেশাত্মবোধে, বা এই যে মানে কারা সেই সময়ে পথিকৃৎ ছিলেন তাদেরকে নিয়ে পড়েছি, ইতিহাসের মধ্যে যেমন পড়েছি, বাংলা সাহিত্যে পড়েছি, কবিতা পড়েছি, ওনার গল্প পড়েছি। তো অটোমেটিক এই পাঠ্যগুলো পড়তে গেলেও ওনার সম্বন্ধে কিন্তু আমরা ক্লাসে পড়তে হয়েছে, আমাদেরকে ক্লাসে আমাদের স্যার ম্যাডামরাও সেটা পড়িয়েছেন। কিন্তু এখন ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে, কোর্সটাও একটু অন্যরকম হয়ে গেছে, মাধ্যমটা ইংরেজি হওয়াতে মানে ম্যাক্সিমাম। তারপরে সিবিএসসি বোর্ডে ধরো বাংলার কোনো প্রচলন নেই, সেখানে বাংলা বিষয়টা একেবারেই থাকে না। তো অনেক বাঙালি ছেলে মেয়ে সেখানে পড়ছে, তো ফলে তাদের কাছে বাংলার যে পাঠ্যপুস্তকটাই নেই, তো সেখানে কাজী নজরুলকে কোত্থেকে পাবে? সেই জায়গা থেকে ওদের তো একটা আমি বলবো অপূর্ণতা রয়ে গেছে। কিন্তু বাংলার আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আছে, সেগুলো জানতে গেলে যেমন কাজী নজরুল ইসলামকে জানতে হবে, রবীন্দ্রনাথকে জানতে হবে, এগুলো কতটুকু প্রয়োজনীয়? এখনকার কোথাও গিয়ে সে বাংলাটা হারিয়ে যাচ্ছে না? একদম বাংলাটা হারিয়ে যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছেও ঠিক বলবো না। ব্যাপারটা কি হয়, প্রতিযোগিতা ছেলে মেয়েদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, এটা ছেলে মেয়েদের আমি ঠিক বলবো না, এখানে আমরা বড়রা যেভাবে ওদেরকে হাত ধরে ধরে নিয়ে যাব, ওরা কিন্তু সেখানেই যাবে। ওরা কিন্তু ছোট থাকতে ওরা জানে না কি বাংলা মিডিয়াম কি ইংলিশ মিডিয়াম, তাই তো। তো সেখানে প্রতিযোগিতার দৌড়ে গিয়ে দেখা যাচ্ছে যে সেটা স্বাভাবিক, আমাদেরকে আরও অনেক অনেক বেশি প্রতিযোগিতার মুখে বাচ্চাদেরকে পড়তে হচ্ছে। তো ফলে যেদিকে রাস্তাটা যাবে, বর্তমান রাস্তাটা যেদিকে যাবে, বাচ্চারা তো সেদিকেই ছুটবে, তাই না? এখন দেখা গেল বড় বড় কম্পিটিটিভ এক্সামগুলো দিতে গিয়ে ওদেরকে আমরা ছোট থেকেই এবার ওই এক্সামগুলো মানে পাস আউট হওয়ার জন্য, ফেস করার জন্য যেভাবে ওদেরকে শিক্ষিত করতে হবে, আমরা গার্জিয়ান হয়ে তো সেটাই করছি। এখানে আমরাও যেন একটা আটকে গেছি। হ্যাঁ, এখন আমাদের কর্তব্য হচ্ছে আমরা যেমন ওদেরকে সেই প্রতিযোগিতার জন্য তৈরি করব, আবার পাশাপাশি আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি, আমাদের যারা পথ দেখিয়েছেন তাদেরকেও
আমাদেরকেই জানাতে হবে ওদেরকে। এখানে আমি ওদের দোষ দেব না, আমাদেরই দোষটা বেশি বেশি। না, এখন দেখতে পাচ্ছি যে কিছু কিছু মা বাবা তো খুব অহংকার করে বলেন যে আমার ছেলেটা বা আমার মেয়েটা বাংলা বলতে একটু কষ্ট হচ্ছে, বা বাংলাতে 1-2 কি বুঝতে পারছে না। এই বিষয়টা প্রায় আমি শুনতে পাই যে 1-2 বললে ওরা বুঝতে পারে না, 1-2 বললে ওরা বুঝতে সুবিধা। এটা কি আমাদের বাঙালি হিসেবে গর্বের বিষয় না? একদমই না, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের লজ্জা। আমাদের মাতৃভাষাকে কোনো জাতি বা কোনো মানুষ তার মাতৃভাষাকে ভুলে গিয়ে কখনোই এগোতে পারবে না, কখনোই না। সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমাদের লজ্জা। মাতৃভাষাকে সাথে নিয়ে আমাকে এগোতে হবে। তার জন্য হ্যাঁ, আমি অবশ্যই ইংরেজি পড়ব, আমি অবশ্যই অন্য ভাষা শিখব, সমস্ত ভাষা শেখার প্রতি কোনো আপত্তিও নেই, অসুবিধেও নেই। আমি যত শিখব, ছেলেমেয়েরা যত শিখবে তত জানবে। কিন্তু তা বলে আমি আমার মাতৃভাষার 1-2টাকে জানবো না, আমি আমার মাতৃভাষার অ আ ক খটা আমার ছেলেমেয়েরা জানবে না, সেটা আমার ব্যর্থতা, সেটা আমি বলবো আমার লজ্জা, আমাদের লজ্জা। সেই এখন তাহলে আরেকটি গান শুনে নেব। একদম। তোমার গলার গানগুলো শুনে আমার এত বেশি লোভ হচ্ছে না, গানই শুনতে ইচ্ছে করছে বেশি। চলো। আচ্ছা, এবার একটা খুব সুন্দর একটা গান গাই, মানে একটু চেষ্টা করছি ছোট্ট করে। কাব্যগীতি, উনি অনেক কাব্যগীতি লিখেছেন, ছোট ছোট করে অল্প অল্প করে যতটা পারি আমি সবকটা ওনার সৃষ্টি থেকে একটু একটু করে তুলে আনার চেষ্টা করব। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে, বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায়ে রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে, বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায়ে রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে সেই সে বিদায় ক্ষণে, শপথ করিলে বন্ধু আমারে, রাখিবে আমারে মনে। সেই সে বিদায় ক্ষণে, শপথ করিলে বন্ধু আমারে, রাখিবে আমারে মনে। ফিরিয়া আসিবে খেলিবে আবার, ফিরিয়া আসিবে খেলিবে আবার, সেই পুরাতন খেলা মনে পড়ে। আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি, বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পায়।
মোর গানের পাপিয়া ছুরে গহন কাননে তব নাম লয়ে আজি পিয়া 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 সুরে গান থেমে যায় হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলায় মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজ পিয়া 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 সুরে গান থেমে যায় হায় মোর ফিরে না আসে বুকে বিধে অবহেলায় মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা। কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যটা পড়লে প্রতিটা কবিতায় গণমানুষের দুঃখ দুর্দশার কথা ফুটে উঠেছে। একদম। সেই কবিতাগুলোর সাথে এখন বাস্তব প্রেক্ষাপটের কতটুকু মিল খুঁজে পাওয়া? দেখো, সেই কবিতাটার অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয়। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা তো সেই অভাব, অনটন, দুঃখ, দুর্দশা বা নীতিবোধের অভাব, সত্যের অভাব সবকটাই তো দেখতে পাই। কোনটা দেখতে পাই না বলো? এখন যে বাস্তব প্রেক্ষাপট বা আমাদের সমাজ ব্যবস্থা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হয় যে কবিতাগুলো তখন লেখা, ওনার অনেক বছর আগের লেখা, তো এখন উনি কি এখনকার অবস্থান বুঝে লিখেছিলেন এই বিষয়গুলো? দেখো, ওনারা তো যুগের কবি, প্রতি যুগে যুগে ওনারা প্রাসঙ্গিক। আমরা যদি একটা সময়কালকে এক যুগ ধরি, 14 বছরকে এক যুগ ধরি, এবার কত যুগ পার হয়ে গেছে, যত যুগ পার হোক ওনারা প্রত্যেক যুগে প্রাসঙ্গিক। ওনারা অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন, ওনারা অন্তর্দৃষ্টি সম্পূর্ণ মানুষ ছিলেন, তাই তো ওনারা এই কালজয়ী কবি। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে ওনাকে আমরা অনুভব করি, ওনাদেরকে ধরে আমরা আঁকড়ে ধরে আমরা বাঁচি। আমরা আমাদের দুঃখ থেকে বেরিয়ে আসার জন্য যেমন ওনার কবিতা পড়ি, ওনার গান গাই, ঠিক তেমনি আনন্দেও তো আমরা সেই গান গেয়ে উঠি। একদম। প্রেমেও আমরা সেই গান গেয়ে উঠি। তাহলে আমাদের জীবনের, একটা মানুষের জীবনে দুঃখ থাকে, কষ্ট থাকে, প্রেম থাকে, বিরহ থাকে, অভাব থাকে, অনটন থাকে, সমস্ত কিছু থাকে। তো প্রত্যেকটা জায়গাতেই তো, প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমরা কবির সৃষ্টিকে পাই। কিন্তু এই যে কবিতাগুলো উনি লিখেছেন, তখনকার প্রেক্ষাপট বা তখনকার যে বাস্তব চিত্র এখনও তো প্রায় সেই একই রকম। আমরা সংবাদের শিরোনামে প্রায় দেখতে পাই যে নারীরা এখনও লাঞ্ছিত, বঞ্চিত, শ্বশুর বাড়িতে বিভিন্ন অত্যাচারের শিকার। তাহলে আমরা কিভাবে আধুনিক হলাম? দেখো, আধুনিক শব্দটা না, এটার সংজ্ঞাটা অনেক বিশাল। কি করে বলবে যে আজকে থেকে উনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই যুগটা আধুনিক ছিল না, সেটা কি করে বলবো? সেটা তো বলা যায় না। এখনই শুধু আধুনিক যুগ, একদমই তা নয়। সেই সময়ে যে সমস্ত কবিরা, সেই রবি ঠাকুর বলি, কাজী নজরুল ইসলাম বলি, পঞ্চকবি বলি, আমাদের বাংলাতে যে অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায়, এই যে রজনীকান্ত, এই যে যুগস্রষ্টা কবিদের জন্ম হয়েছিল, সেটাকে তুমি আধুনিক যুগ বলবে না? এখন কিছু ডিজিটাল মাধ্যম হয়েছে যেগুলোকে আমরা আধুনিক বলে বিশেষ করে ভেবে থাকি, যে আমরা ডিজিটাল অনেক বেশি। হ্যাঁ, একদম, সেটা বলা যায়। আধুনিক না বলে সেটাকে আমরা বলতে পারি ডিজিটাল যুগ বলতে পারি। এখন আমরা অনেক বেশি টেকনিক্যালি আমরা অনেক বেশি আপগ্রেড হয়ে গেছি। কিন্তু ওনাদের সৃষ্টি বা ওনারা
ওনারা প্রত্যেকে আধুনিক ছিলেন। না হলে আজকের দিনে এত ডিজিটালি ইমপ্রুভমেন্ট, আমরা এতটা টেকনোলজিতে অ্যাডপ্ট হয়ে গেছি, তারপরেও কেন আজকে এই প্ল্যাটফর্মে বসে আমরা ওনাকে নিয়ে কথা বলছি? কিছু তো ছিল, না হলে কথা বলার কারণ ছিল না। একদম। তাহলে ওই সময়টাই যেটা মানে উনিই তো প্রচণ্ড আধুনিক ছিলেন। সেই ওনার প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আধুনিকতা ছিল। ওনার যে গানগুলো এখনো সমানভাবে পাল্লা দেবে এখনকার গান থেকে, অনেক বেশি করে পাল্লা দেবে। একদম। তো সেই পাল্লায় দেখা যাবে যে দাঁড়িপাল্লায় ওনার গানের ভাতটা অনেক ওপরে উঠে আছে। তাহলে কি করে বলবো যে আধুনিক ছিল, মানে এখন আধুনিক, তখন আধুনিক ছিল? এখন কিছু যন্ত্রাংশ আবিষ্কার হয়েছে যেগুলো গানের শটটাকে কমিয়ে দিচ্ছে, যন্ত্রাংশ সেটা অন্য যেটা বিষয়। নজরুলের সময় ছিল না। কিন্তু তখন ওনার যে সৃষ্টি, ওনার যে নারী শক্তি নিয়ে কথা বা নারীদের অবমাননা, নিপীড়িত নারীদের নিয়ে যে লেখা, সেগুলো যেমন ছিল এখনো আছে, এখনো তাই। তাহলে আমরা কি করে বলি যে আমরা এগিয়েছি? সেই কি করে বলবো যে আমরা অনেক এগিয়েছি? হ্যাঁ, আমরা এগিয়ে গেছি, হ্যাঁ। তারপরেও বলতে হয় সেই সময়ে দাঁড়িয়ে কবিরা নারীদের অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছেন, নারীদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তার জন্যই আজকে নারীরা মহাকাশে যাচ্ছে। একদম। তার জন্যই আজকে কিছুদিন আগে আমাদের এই যুদ্ধ পরিস্থিতিতেও নারী নেতৃত্ব দিয়েছে। অপারেশন সিঁদুরে সেখানেও একজন নারী নেতৃত্ব দিয়েছেন। একদম। এটাই হচ্ছে উত্তরণ। তখনও ছিল, সেই আগুন নারীদের মধ্যে ছিল, কিন্তু তখনও কিছু কিছু নারী নিশ্চয়ই বেরিয়ে এসেছেন, এগিয়ে রানী লক্ষ্মীবাই হলো সেই মুক্তিযুদ্ধের কান্ডারি। একদম। তো কাজেই তখনও ছিল, কিন্তু এখন যেভাবে আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থাতে আমরা যেভাবে চেষ্টা করে যাচ্ছি, এখনো কিন্তু আমাদের নারীদের উত্তরণ চেষ্টাতেই আছে। কিন্তু একদম এখনো সেই সময় এখনকার কিছু মানুষ আছেন যারা এগিয়ে দিচ্ছেন বা নারীরা এগিয়ে যাচ্ছে, তাদেরকে ধরে বেঁধে রাখা যাচ্ছে না। তাদের আগুন, ভেতরকার আগুন মানে বিচ্ছুরণ হচ্ছে। সেই একদম, তাই না? এখন আরেকটি গান শুনবো। এবার কি শুনবো বলো তো? কি শুনবে বলো, তুমি বলো। এবার একটা প্রেমের গান শুনবো। প্রেমের গান? একদম। আচ্ছা, প্রেমের গান দিয়ে শুনবো, বিরহ দিয়ে শেষ করব। আচ্ছা, আমাদের কাছে আর কতটুকু সময় আছে, আর কটা গান শোনাতে পারবো বলো? 2-3টি শোনাতে পারবে এখন। আচ্ছা, প্রেমের গান শুনবে নাকি একটা ঝুমুর শুনবে? ঠিক আছে, ঝুমুর শুনি, তারপরে প্রেমে যাই। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে এলো, মন লাগে না কাজে এলো, রইতে নারী ঘরে ওলো, প্রাণ হলো উদাসীলো। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। মাদলে আর তালে ওঠে অঙ্গ ওঠে দোলে লো, অঙ্গ ওঠে দোলে। মাদলে আর তালে তালে অঙ্গ ওঠে দোলে লো, অঙ্গ ওঠে দোলে। দোল লাগে শাল পিয়াল বনের নতুন খোপার ফুলে এলো, মহুয়া বনে লুটিয়ে পড়ে মাতাল চাঁদের হাসিলো। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। এখানে এই গানটাতেও দেখো প্রেম এসে গেল। একদম। চোখে ভালো লাগে যাকে তারে দেখব পথের বাঁকে, চোখে ভালো লাগে যাকে তারে দেখব পথের বাঁকে।
তার চাচুর কেশে পরিয়ে দেব ঝুমকো জবার ফুল, তার গলার মালা কুসুম কেড়ে করব কানের দুল, তারে নাচের তালের ইশারাতে বলবো ভালোবাসিলু, মাদুল বাজে বাজে বাজের বাঁশি, মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি, এই রাঙা মাটির পথে এলো মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি। কবি যেমন লিখেছিলেন বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর, তেমনি তিনি লিখেছেন মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তাঁরার ফুল। এত বৈচিত্র্য ওনার লেখাতে সত্যি ভাবলেই কেমন গায়ে কাঁটা দেয় যে এত বৈচিত্র্য একজনের লেখাতে। এই মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল, এটা প্রসঙ্গে একটা গল্প আছে, ছোট্ট করে বলি। এই গান লেখাটার প্রেক্ষাপটে আর কি, কবি তার বন্ধু বান্ধব নিয়ে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, কথা বলছেন। তো এমনি হঠাৎ করে বন্ধুরা বলল যে আচ্ছা এখন যদি আমরা প্রত্যেকেই অনেক অনেক টাকা পেয়ে যাই, কে কিভাবে তার প্রিয়াকে সাজাবে বা তার প্রিয়াকে কে কি দেবে, এরকম বলছিল। তো কেউ বলছিল আমি আমার প্রিয়াকে ঘুরতে নিয়ে যাব, বা আমি আমার প্রিয়াকে এই কিনে দেবো সেই কিনে দেবো। তো এরকম বলার পরে যখন কবির কাছে এলো প্রশ্নটা যে তুমি বলো বন্ধু যে তুমি কি দেবে, তখন জাস্ট নিমেষের মধ্যে কবি এই গানটা লিখলেন, যাকে আমি আমার প্রিয়াকে তারার করে ফুল এনে দেব, চাঁদনি রাতের যে জ্যোৎস্না সেটা আমি অঙ্গে মাখিয়ে দেব। হ্যাঁ, এই যে কবির যে এই যে নৈপুণ্য, জায়গায় বসে একটা স্পটে বসে তৎক্ষণাৎ ভেবে নিয়েছেন যে প্রিয়াকে কিভাবে উনি সাজাবেন। এই গানটা বলাতে প্রসঙ্গটা চলে এলো একটু। একদম সত্যি। এবার যেহেতু হাতে আমাদের একেবারে সময় কম, দুটো গান শুনবো, একটা প্রেমের একটা বিরহ দিয়ে শেষ করব। একটা প্রেমের একটা বিরহের। আচ্ছা, একদম সময় কম, তার জন্য আমি ছোট ছোট করে একটা আমি বিরহের গানে যাচ্ছি। একদম। পর জনমে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে হেথা ভুলিও, এ জনমে যাহা বলা হলো না, এ জনমে যাহা বলা হলো না, আমি বলিব না, তুমিও বলো না, জানাইতে প্রেম করিও ছলনা, যদি আসি ফিরে বেদনা দিও, পর জনমে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে একা ভুলিও, এ জনমে
যাহা বলা হলো না, আমি বলিব না, তুমিও বলো না। দিতে এলে প্রেম করিও ছলনা, যদি আসি ফিরে বেদনা দিও, পর জনমে দেখা হবে প্রিয়। সেটাই মানে মস্ত বড় বিরহ। এই জন্মে যদি দেখা নাও হয়, যদি আমার প্রেম সত্যি হয়, তাহলে পরজন্মে হলেও তোমার সাথে আমার দেখা হবে। সেই অনেক ভালো লাগলো দিদি, তুমি আসলে, তোমার থেকে এত সুন্দর সুন্দর এত মিষ্টি মিষ্টি গানগুলি শুনলাম, আমার খুব ভালো লেগেছে এবং দর্শক বন্ধুরাও আশা করি আজকের দিনটা খুব বেশি উপভোগ করবে। একদম, আমাদের সময় তো শেষ একদম একদম। তাহলে যেতে যেতে একটাই বলবো যে পরপর ভীষণ বৃষ্টি হচ্ছে, 2 লাইন বৃষ্টির গান দিয়ে আমার মানে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। একদম ঠিক আছে। কবি খুব সুন্দর সুন্দর বৃষ্টির গান লিখেছেন, তার মধ্যে ছোট্ট করে 2 লাইন গাইছি, একটা কাজরি। রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিম ঝিম ঝিম কাজরে গাহিয়া চলো পুরনারি হরষে, কাজরে গাহিয়া চলো পুরনারি হরষে, রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিম ঝিম ঝিম। অসংখ্য ধন্যবাদ দিদি, তুমি আবারও আসবে আমাদের মধ্যে, এভাবে সুন্দর সুন্দর গান গেয়ে উপস্থাপন করবে এবং আমাদের নিশ্চয়ই এই অনুষ্ঠানটা দর্শক বন্ধুদের অনেক বেশি ভালো লাগবে। একদম, আমার তরফ থেকেও রইল তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা। খুব সুন্দর সঞ্চালনা করেছো, এভাবেই চলুক। আর যারা পর্দার ওপারে আমাদের সাথে রয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। আর স্যান্দন কর্তৃপক্ষের কাছে রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক বন্ধুরা, আজকে যেহেতু কবি নজরুলের জন্মবার্ষিকী, আমাদের পক্ষে এই ছোট্ট 2-1 কথায় কয়েক মিনিটে জাতীয় কবি নজরুলকে বিশ্লেষণ করা একেবারেই সম্ভব নয়। তিনি আমাদের জাতীয় কবি, তিনি আমাদের আদর্শ। উনি সকল সময় অন্তরের অন্তঃস্থল থেকে চেয়েছেন সকলে যাতে দুঃখ দুর্দশা ভুলে, গরিব ধনী নিম্নশ্রেণী মধ্যশ্রেণী সব কিছু ভুলে বাধা অতিক্রম করে আনন্দে ভেসে থাকতে। কবির এই আশাকে, কবির এই চাওয়াকে আমাদের পূরণ করা জরুরি। এখন যেহেতু দেশের একটি ক্রান্তি লগ্ন চলছে, সে ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়ে সকল রেশারেশি ভুলে, সকল বাধা বিপত্তি ভুলে সকলে শান্তির আবহ সৃষ্টি করব, এই আশা রেখে আজকের আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।